আজ ট্রাইব্যুনালে তোলা হচ্ছে সাবেক 10 মন্ত্রী সহ 14 হেভিওয়েট আসামিকে। গুম হত্যা চেষ্টার 7 অভিযোগ শিবির কর্মীর। প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রে সাড়া না দেওয়ার আহ্বান। এই সরকারকে ব্যর্থ করার জন্য বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে। খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ, যাওয়া না যাওয়া ব্যক্তিগত ব্যাপার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। পুরো বিশ্বের পরিস্থিতি নাজুক, অনিশ্চয়তায় গভীর হচ্ছে সংকট। বাংলাদেশেও অর্থনৈতিক ঝুঁকি দেখছেন বিশ্লেষকরা। 2 বছরেও কার্যক্রম শুরু করতে পারেনি নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়। স্থান জটিলতায় অবকাঠামো নির্মাণ ব্যাহত, হতাশ শিক্ষার্থীরা। ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রুশ হামলায় নিহত 10। ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি বাইডেনের। এবং আইপিএলের নিলামে নিজের নাম দেখে উচ্ছ্বসিত পেসার তানজিম সাকিব। গ্লোবাল সুপার লিগে খেলবেন রংপুর রাইডার্সের বিপক্ষে। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 সকাল 7টার সংবাদে। সঙ্গে আছে আমি মাহমুদা মনি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। জুলাই আগস্টে গণহত্যার মামলায় বিগত সরকারের মন্ত্রী উপদেষ্টা সহ 14 হেভিওয়েটকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে। এর মধ্যে সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত 1 বিচারপতি ও সাবেক 1 সচিব রয়েছেন। তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক ইলাহি, সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে তারা সবাই কারাগারে রয়েছেন। এদিকে চিফ প্রসিকিউটর নিশ্চিত করেছেন আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে সাবেক কয়েকজন মন্ত্রী সহ 14 হেভিওয়েট আসামিকে। এর আগে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী শাসনামলে গুম হত্যা চেষ্টার 7টি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। এদের মধ্যে একজন নিখোঁজ থাকলেও 6 জনই চিরতরে হয়েছেন পঙ্গু। তাদের অভিযোগ শুধুমাত্র ছাত্র শিবির করার অপরাধে নির্যাতনের শিকার তারা। দিন কাটছে হুইল চেয়ার আর হাসপাতালের বারান্দায়। 2013 সালে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়। তারপর গুলি করে ব্রিজ থেকে ফেলে ভেঙে দেওয়া হয় মেরুদণ্ড। হুইল চেয়ারে থাকা এদের কারো ইচ্ছা ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার, কেউ আশা করেছিলেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাঠ চুকিয়ে করবেন সরকারি চাকুরি। কিন্তু ভাগ্যের নির্মম বাস্তবতায় পতিত সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতনে হয়েছেন পরিবারের বোঝা। পানি খেয়ে যখন প্রস্রাব ধরে রাখতে পারতাম না, সেই বোতলে আমাদের প্রস্রাব করতে হতো। আবার সেই প্রস্রাব ফেলে দিয়ে সেই বোতলে আবার পানি খাইতাম। আমার ইচ্ছা ছিল আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। ওনারা যখন মনে করছে যে মারা গেছে, ওই পুলিশের গাড়িতে উঠায় হ্যান্ডকাপ অবস্থায় আমার ব্রিজ থেকে ফেলা দিয়েছে। স্পাইনাল কর্ড ইনজুরি, আমার বুক থেকে 2 পায়ে এখন অবশ। ওই সময় যারা আমাদের উপর অত্যাচার করছিল আমি তাদের একটা বিচার চাই। গুম ও নির্যাতনের শিকার এমন 7 জন, যারা সবাই ইসলামী ছাত্র শিবিরের কর্মী। আইন শৃঙ্খলা বাহিনীর অন্তত 53 জনকে অভিযুক্ত করে অভিযোগ দাখিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যারা এই জুলুম নির্যাতন চালিয়েছে তারা যেন এই শাস্তির আওতায় আসে এবং যারা মিসিং আছে তাদেরকে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়।
এদিকে জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার পতিত সরকারের 14 হেভিওয়েট নেতাকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। অভিযোগ তো আছেই, খুবই অকাট্য বিচার উপযোগী করার যে প্রক্রিয়াটা সেটা চলছে, সেই অনুযায়ী আইনের নির্ধারিত গতি অনুযায়ী চলবে। একটা জিনিস আমরা যেটা বলে দিচ্ছি যে অতীতে এই ট্রাইব্যুনাল যেভাবে টেইন্টেড হয়েছিল অবিচারের জন্য, সেই ধরনের কোনো অবিচারের ইতিহাস এখানে নতুন করে আর রচিত হবে না। আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে আশা চিফ প্রসিকিউটরের। এর বাইরে সাধারণ কোনো হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাই জরুরি সংস্কার শেষে আসবে রোড ম্যাপের ঘোষণা। এরপর দ্রুতই হবে জাতীয় নির্বাচন। সেই পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন সরকারের 100তম দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান, কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, গত 15 বছরে গুম খুন সহ শেখ হাসিনা সরকারের সব অপকর্মের বিচার করা হবে। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে শুরু হয় নতুন বাংলাদেশের পথ চলা। 3 মাস না পেরোতেই আরও জোরালো হয় জাতীয় নির্বাচনের দাবি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানান, জরুরি সংস্কার শেষেই হবে সুষ্ঠু ভোট। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরো কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব, তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ক্ষমতা গ্রহণের পর থেকে সরকারের নেয়া বিভিন্ন কর্ম পরিকল্পনা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আমরা যখন কাজ শুরু করেছি, দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তলানিতে। আসার কথা, এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে। গত 3 মাসে রিজার্ভে কোনো রকম হাত না দিয়েই আমরা প্রায় $2 বিলিয়ন বৈদেশিক ঋণ শোধ করতে পেরেছি। জ্বালানি তেল আমদানিতে পুঞ্জীভূত বকেয়ার পরিমাণ $478 মিলিয়ন হতে কমিয়ে $160 মিলিয়ন আনতে পেরেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পুলিশের গুলির বিপরীতে যারা বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সব সময় তাদের পাশে থাকবে সরকার। প্রায় 35 মিনিটের বক্তব্যে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার সহ নানা ইস্যু প্রাধান্য পেলেও অধিক গুরুত্বপূর্ণ হয়ে আসে সাম্প্রতিক গণহত্যার বিচার প্রসঙ্গ। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। এই সময় অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন। আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান। কারো সাধ্য নাই আপনাদের গায়ে আবার হাত দেয়। গণ অভ্যুত্থানে সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে, একজনও বাদ যাবে না। সকল আহত শিক্ষার্থী, শ্রমিক, জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। বলেন, ছাত্র জনতার আন্দোলন দমাতে সব চেষ্টাই করেছিল পতিত সরকার, পুলিশকে লেলিয়ে দিয়েছিল নিরস্ত্র মানুষের ওপর। পতিত স্বৈরাচার পুলিশকে দলীয় কর্মীর মতো ব্যবহার করেছে। বাধ্য হয়ে তাদের অনেকেই গণহত্যায় অংশ নিয়েছেন। খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে তারা জনরোষের শিকার হয়েছেন। এতে তাদের মনোবল অনেক কমে যায়। আমরা পুলিশের মনোবল ফিরিয়ে এনে তাদের আবার আইন শৃঙ্খলা রক্ষায় কাজে লাগানোর চেষ্টা করছি। দেশে বিদেশে বিপুল অর্থ ব্যয় করে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা করছে পতিত সরকার, এমন দাবিও করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এই সরকারকে ব্যর্থ করার জন্য বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে। তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। পতিত সরকারের নেতৃবৃন্দ
তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে, তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না। তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু। বহু বছর পর আসা ঐতিহাসিক সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতি হিসেবে আমাদের শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে সহযোগিতা করবে যুক্তরাজ্য। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে একথা জানিয়েছেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার কথাও বলেছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের পাচার করা টাকা ফিরিয়ে আনা সরকারের অগ্রাধিকার। ডক্টর ইউনূস বলেন, বছরে $12 বিলিয়ন বেশি অর্থ বিদেশে পাচার হতো। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায় সরকার, বলেন প্রধান উপদেষ্টা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি রূপরেখা ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় আইনের শাসন ও শৃঙ্খলা ফেরাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান সফররত আন্ডার সেক্রেটারি। পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল 10টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে প্রায় 40 মিনিটের বৈঠকে উঠে আসে দেশের আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি সহ নানা বিষয়। The interim government in Bangladesh has committed to restoring peace and order, ensuring accountability and promoting national reconciliation. And it has the full support of the UK government. ক্যাথরিন জানান, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে কিভাবে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা যায় সে বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে যুক্তরাজ্য। We want to build the strong partnerships and build on that important building block of the strong ties and also with moving towards that democratic future. এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্যাথরিন জানান, তারেক রহমানের যুক্তরাজ্যে অবস্থান ও দেশে ফেরা নিয়ে আলাদাভাবে আলোচনা হয়নি। We want to support the interim government in all the work that it's doing. বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন যাওয়া না যাওয়া তার বিষয়, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। আমরা অবশ্যই সহায়তা করেছি, ভিসার ব্যাপারে আমরা হেল্প করেছি। আমরা চাই যে উনি যেতে পারো, কারণ ওনার চিকিৎসা তারা জানতে চেয়েছে যে কীভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে। আমি তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। অন্যান্য বছরের তুলনায় চলতি বছর বিশ্ব পরিস্থিতি নাজুক অবস্থায় রয়েছে, যার প্রভাব দৃশ্যমান হচ্ছে বঙ্গোপসাগরের দেশগুলোর উপর। রাজধানীতে বঙ্গোপসাগর সংলাপের দ্বিতীয় দিনে এসব কথা বলেন বিশ্লেষকরা। তারা বলেন, আঞ্চলিক নিরাপত্তা, পরিবেশের পরিবর্তন এবং অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তায় সংকট আরও গভীর হচ্ছে। সিজিএস এর আয়োজনে 3 দিনের এই সংলাপে অংশগ্রহণ করেছে প্রায় 80টি দেশ, যেখানে উঠে আসছে বৈশ্বিক পরিস্থিতি ও নানা অসঙ্গতির কথা। If you cannot solve the system where the checks and balances are there from competing businesses, competing political parties, who are putting pressure on the bureaucracy not to be and breaking up the syndicates and collusion within the bureaucracy,
অনেকগুলো ইস্যুজ আছে যেগুলো জনগণ কথা বলছে যে দুর্নীতি কম করতে গেলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে এবং এই কাজগুলো শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। সো দুর্নীতি দমন কমিশন নয়, এখানে জনগণকে সম্পৃক্ত করতে হবে এবং জনগণের সম্পৃক্তের মাধ্যমে যদি আমরা মনোপলি, ডিসক্রিশনারি এবং অ্যাকাউন্টেবিলিটির মধ্যে একটা ব্যালেন্স তৈরি করতে পারি তাহলে দুর্নীতি কমানো সম্ভব। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। 2026 সাল নাগাদ মুদ্রাস্ফীতি, মন্দা এবং দারিদ্র্য ও বৈষম্যের ফলে দেশে অর্থনৈতিক ঝুঁকির সৃষ্টি হবে। সিপিডির গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। এমন পরিস্থিতির জন্য বিশ্বাসযোগ্যতার ঘাটতি, দুর্নীতি ও কেন্দ্রীয় ব্যাংকের ভুল নীতিকে দায়ী করলেন ব্যবসায়ীরা। পরিস্থিতি সামাল দিতে ব্যবসা খাতে আলাদা সংস্কার কমিশন গঠনের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত। দেড় দশকের ফ্যাসিস্ট শাসনে অবকাঠামো উন্নয়ন ছিল এক ধরনের মরীচিকা। কেননা গবেষণা সংস্থা সিপিডি বলছে, উন্নয়নশীল রাষ্ট্রে উত্তরণের বছরেই দেশে ব্যাপক মাত্রায় অর্থনৈতিক ও সামাজিক ঝুঁকি সৃষ্টির আশঙ্কা রয়েছে। Robust regulatory system like regular updating and simplification, independent regulatory bodies are also very important. সিপিডি আয়োজিত দেশের ব্যবসায়িক পরিবেশ সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এজেন্ডা শীর্ষক এই সংলাপে আর্থিক খাতের রুগ্ন দশার জন্য চরম মাত্রায় দুর্নীতি ও রাজনৈতিক দুর্বৃত্তায়নকে দুষলেন ব্যবসায়ীরা। Our major problem is actually corruption. This criminalized politics has created their own self-interested group in every sector. ব্যবসায়িক সংস্কার কমিশনের জন্য খাত সংশ্লিষ্টদেরই এগিয়ে আসার আহ্বান সরকারের। We are cutting it down to a handful of economic zones, so we will officially announce how many the number is, but it's definitely going to be less than 10, probably in the region of 5. Do we need a reform commission for business conduct, business regulations? Or should we engage with the commissions that already exist? How many of you have actually engaged with the Public Administration Reform Commission that's there in place? বিদেশি বিনিয়োগ স্থিতিশীল করতে দেশের ব্যবসায়িক খাতে বিশ্বাসযোগ্য পরিবেশ সৃষ্টির তাগিদ দেওয়া হয়। একটা হচ্ছে গভর্নমেন্ট এফিসিয়েন্সি এবং আরেকটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2,85,000 কোটি টাকায়। 3 মাসের ব্যবধানে যা বেড়েছে 73,586 কোটি টাকা। বিপুল পরিমাণ এই খেলাপি ঋণের জন্য গেল দেড় দশকের অনিয়ম অব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বলছেন, প্রকৃত চিত্র সামনে আসলে আরও বাড়বে খেলাপির হার। আর ব্যাংকাররা দায়ী করছেন ঋণ বিতরণের অসুস্থ প্রতিযোগিতাকে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বেরিয়ে আসছে দেশের আর্থিক খাতের ক্ষতচিহ্ন। দেড় দশকের ব্যাপক অনিয়মে আস্থা সংকটে পড়েছে ব্যাংকিং খাত। রুগ্ন হয়েছে প্রায় ডজন খানেক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন বলছে, সেপ্টেম্বর প্রান্তিক শেষে এ খাতের খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 2,84,977 কোটি টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। সবচেয়ে বেশি খেলাপির পরিমাণ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে। এসব ব্যাংকের বিতরণ করা ঋণের 40% পরিণত হয়েছে খেলাপিতে, যেখানে বিশেষায়িত ব্যাংকের 13%, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের 12% এবং দেশে কার্যরত বিদেশি ব্যাংকগুলোর খেলাপির হার মোট বিতরণ করা ঋণের প্রায় 5%। বিপুল পরিমাণ এই খেলাপি ঋণের জন্য অতীতের অনিয়ম অব্যবস্থাপনাকে দায়ী করছেন খাত সংশ্লিষ্টরা। দুষছেন ঋণ বিতরণে ব্যাংকগুলোর অসুস্থ প্রতিযোগিতাকেও। Before disbursement of loan or sanction of loan, proper assessment, proper judgment, এই জায়গায়ও ব্যাংক টু ব্যাংক ভেরি করে। ব্যত্যয় যে ঘটে নাই তা কিন্তু না, ব্যত্যয় ঘটেছে। এমনও অনেক হয়েছে, এটা আমি কান্ট্রি পার্সপেক্টিভে বলবো, নিজের উপর দায় আসে, আমরা বেশি বেশি প্রফিট করতে চেয়েছি, সেটা আবার আমাদের উপর টার্গেটও থাকে। দ্রুত খেলাপি ঋণের লাগাম টানা না গেলে ব্যাংকগুলোকে মূলধন সংকট সহ নানামুখী সমস্যায় পড়তে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদি আপনি খেলাপি ঋণ বেড়ে থাকে তাহলে আপনার ক্যাপিটালের উপর আঘাত করবে, তাই না? এখন ক্যাপিটাল শর্টফল হবে, শুধু প্রভিশনই শর্টফল না, ক্যাপিটালও শর্টফল হবে। তাছাড়া খেলাপি ঋণ হওয়া মানে কি, টাকাটা তো রিসাইকেল হচ্ছে না, আপনি লিকুইডিটি প্রবলেমে পড়ছে, মানে চতুর্মুখী প্রবলেমে আপনি পড়ছেন।
খেলাপি ঋণ আদায়ে রাজনৈতিক সদিচ্ছার উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছেন বিশ্লেষকরা। বলছেন যে কোনো মূল্যেই এই ঋণ আদায়ে ব্যবস্থা নিতে হবে সরকারকেই। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে আহত কাজলকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেওয়া হয়েছে। রবিবার রাত 1টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ব্যাংককে পাঠানো হয়। স্বাস্থ্য উপদেষ্টা জানান, এ নিয়ে জুলাই বিপ্লবের আহত 5 জনকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হলো। আরও 7 জনকে পাঠানোর প্রক্রিয়া চলছে। জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়িতে মাথায় পুলিশের গুলি লাগে কাজলের। মৃত্যুর সাথে 3 মাস পাঞ্জা লড়লেও অবস্থা অস্বাভাবিক থেকে যায়। তাই বিদেশে উন্নত চিকিৎসার সিদ্ধান্ত নেয়ার 24 ঘন্টার মধ্যেই তাকে থাইল্যান্ডে পাঠাতে এয়ারপোর্টে নেওয়া হয়। রোববার রাত 1টায় জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ব্যাংককে পাঠানো হয়। এ সময় তাকে বিদায় জানাতে আসেন স্বাস্থ্য উপদেষ্টা। জানান, কাজলের মতো আরও যারা আছেন প্রয়োজনে সবাইকে উন্নত চিকিৎসা দেওয়া হবে। 5 জন ইতিমধ্যে পাঠানো হয়েছে, আরও 7 জনের প্রক্রিয়া চলছে। আজকে সব 5 জন 4 জন অলরেডি আছে। একজন আছে সিঙ্গাপুরে, তার কথা আপনারা জানেন, আমরা বলেছি মুসা। পাইপলাইনে আরও ধরেন 20-25 জনের মতন আছে যাদেরকে পাঠাতে হবে। 7 জনকে আমরা তার্কিতে পাঠানোর জন্য ঠিক করেছি, তারা তার্কিতে যাবে তাদের চিকিৎসার জন্য। এর মধ্যে 3 জন আছে চোখের, বাকি 4 জন আছে অর্থোপেডিকের। এ সময় চিকিৎসকরা জানান, মাথায় গুলি লেগে মগজ বেরিয়ে গেছিল কাজলের। সম্ভাব্য সব চিকিৎসা করা হয়েছে, কিন্তু তার স্বাভাবিক জীবনে ফিরতে উন্নত চিকিৎসা জরুরি। ব্রেনের সামন দিয়ে একটা গুলি বেরে পিছন দিয়ে চলে যায়, ব্রেন ম্যাটার ড্যামেজ হয়ে হাড় সহ ড্যামেজ হয়ে গিয়েছিল। আমরা ইমিডিয়েট সার্জারি করি, তার ব্রেনের একটা বোনসের একটা অংশ আমরা খুলে রেখে দিই। কাজল আমাদের মেশিনে ছিল, মেশিন থেকে বের করেছি, এখন এয়ারে আছে। কাজে এতটুকু অবস্থায় আমরা তাকে পাঠালাম। তার ব্রেনের বাম দিকে ম্যাসিভ ড্যামেজ হয়ে গেছে, আর ডান দিক তার প্যারালাইসিস হয়ে গেছে। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিতে অর্থের দিকে তাকাচ্ছে না সরকার, কিন্তু নানা জটিলতায় প্রসেসিং করতে সময় লাগছে। উন্নত চিকিৎসা যার প্রয়োজন দেয়া হবে বলেও জানায় কর্তৃপক্ষ। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। অনুমোদনের 2 বছর পার হলেও শিক্ষা কার্যক্রম শুরু হয়নি নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের। স্থান জটিলতায় আটকে আছে স্থায়ী অবকাঠামো নির্মাণ। এতে হতাশ শিক্ষার্থীরা। উপাচার্য বলছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে একাডেমিক কার্যক্রম শুরু ও স্থায়ী ক্যাম্পাসের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। বাবুল আক্তার রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নওগাঁবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি বিশ্ববিদ্যালয়ের। সেটি পূরণ হওয়ার 2 বছর অতিবাহিত হলেও বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কর্মকর্তাদের নিয়োগ ছাড়া আর কোনো অগ্রগতি নেই। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে নওগাঁ মডেল টাউনে একটি ভাড়া বাড়িতে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, কিন্তু কাগজে কলমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চললেও নানা জটিলতায় আটকে আছে স্থান নির্ধারণ। শিগগিরই একাডেমিক কার্যক্রম চালুর দাবি শিক্ষার্থীদের। আমরা চাই যে যদি দ্রুত বিশ্ববিদ্যালয়টি এখানে যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে এই যে গবেষণাধর্মী পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীরা অনেক অগ্রসর হবে। যদি এখানে আর কি শিক্ষা কার্যক্রম শুরু হতো, তাহলে নওগাঁ বা তার আশেপাশে যেসব এলাকার ছেলেমেয়েরা আছেন তাদের জন্য অনেক সুবিধা হতো। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন শিক্ষাবিদরাও। নওগাঁবাসীর প্রাণের যে প্রত্যাশা দাবি, একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, সেটা যেমন হয়েছে, কিন্তু সেটা কাগজে কলমে না থেকে এখন বাস্তবে নওগাঁবাসী এটা দেখতে চায়। বিশ্ববিদ্যালয় শব্দের অর্থ হচ্ছে এই সেখানে গবেষণা করা হয়, এবং একটা গবেষণা কেন্দ্র করতে হবে আমাদের নওগাঁ বিশ্ববিদ্যালয়কে। বিশেষ করে এখানে আমের রাজ্য, ধানের রাজ্য এই নওগাঁ। এই রাজ্যগুলোকে যদি আমরা একটা গবেষণার মধ্যে আনতে পারি, আমি নিশ্চিত যে নওগাঁ বিশ্ববিদ্যালয় আমাদেরকে আরো অনেক গবেষণালব্ধ ফল আমাদেরকে দেবে। নতুন বছরেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত ভিসি। নওগাঁ বিশ্ববিদ্যালয় মাথা উঁচু করে জ্ঞান গরিমায়
একটি মানসম্মত শিক্ষা এবং গবেষণা বিস্তারের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এবং সেটি করার জন্য নওগাঁবাসী অপেক্ষা করছে এই সরকারের পক্ষ থেকে একটি পজিটিভ রেসপন্স পাওয়ার জন্য। এবং ইউজিসি সক্রিয়ভাবে আমাদের আবেদনকে বিবেচনা করে শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার একটি ব্যবস্থা গ্রহণ করবে। এটি আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 2023 সালে নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সকাল 7টার সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। স্বাগত একবার নিউজ 24 সকালের সংবাদে। ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য কমিশন গঠন ও শহীদদের জাতীয় বীর ঘোষণা করা উচিত ছিল মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। রাজধানীর মিরপুরে যুব সমাবেশে তিনি একথা বলেন। দলীয় পরিচয় বিবেচনা না করে টেন্ডারবাজ এবং চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান তিনি। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ যুবকদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়েছিল। জানান, জামায়াত ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার জন্য কাজ করবে। এরা রক্তের উপর দিয়ে ক্ষমতায় আসলো। এরা কত বড় বড় জ্ঞানী গুণী মানুষ, মানুষের দোয়া পাওয়ার জন্য এদের প্রথম কাজ হওয়া উচিত ছিল একটা কমিশন গঠন করে সব শহীদের তালিকা প্রকাশ করা, তাদের মা বাবার তালিকা প্রকাশ করা, আহতদের তালিকা প্রকাশ করা। হত্যা চেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে 2 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। রবিবার বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডের এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর আবু সাইদ 3 দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার রাতে বিদেশ যাওয়ার সময় সন্দেহ হওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে বিমানবন্দরে থানায় সজীব নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। কুষ্টিয়ার চালবাজ আব্দুর রশিদ আওয়ামী লীগের আমলে নিয়ন্ত্রণ করেছেন দেশের চালের বাজার। সিন্ডিকেট করে হাতিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা। দেশ জুড়ে তার বিরুদ্ধে মামলা রয়েছে শতাধিক। তারপরও ছিলেন ধরাছোঁয়ার বাইরে। তবে সে সুরক্ষা হয়নি। প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়ে ঠাঁই হয়েছে জেল হাজতে। মাহতাব উদ্দিন লালনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2005 সালের দিকে একটি চালকল দিয়ে ব্যবসা শুরু। 15 বছরে ফুলে ফেপে ওঠে কুষ্টিয়ার খাজানগরের আব্দুর রশিদের ব্যবসা। বাগিয়ে নেন বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির সভাপতির পদ। হয়ে ওঠেন চাল সিন্ডিকেটের হোতা। আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ ও তার ভাই আতাউর রহমান আতার সঙ্গে তার খাতির ছিল তুঙ্গে। এর মাধ্যমে দেশের চালের বাজারের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন রশিদ। খুচরা বিক্রেতা, আড়তদার, মিল মালিক, পাশাপাশি সাপ্লায়ার, একটা চেইন। এই চেইনটাকে যতক্ষণ না পর্যন্ত ভাঙা সম্ভব হবে ততক্ষণ না পর্যন্ত ভোক্তারা সুফল পাবে না। আমরা দিন আনি দিন খাই, যাতে ভালোভাবে কিনতে পারি, ডাল ভাত খাইতে পারি। সেই জায়গাটায় যাতে সিন্ডিকেট মুক্ত হয়, আমরা সেই আশা করি। বাংলাদেশে আরও রশিদ সাহেব আছেন যারা সম্মিলিতভাবে সিন্ডিকেট গঠন হয়েছে। প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছেন আব্দুর রশিদ। তার কঠোর শাস্তি চান মামলার বাদী। মালিক রশিদ সাহেবের সাথে আমার ফিড মিলের কাঁচামাল কেনার জন্য দাম দর মেটায় তাকে 1,33,64,868 টাকা তার অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্ট থেকে রিং করে টাকা দিয়ে তিনি আমাকে কোনোভাবেই কাঁচামালও দেননি এবং পরবর্তীতে টাকা করেছেন, টাকাও না দেয়।
জেলা প্রশাসক বলছেন বাজার সিন্ডিকেট মুক্ত করার চেষ্টা চলছে, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এই সিন্ডিকেটের মূলে যে সমস্ত যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যদি আমরা এই সিন্ডিকেটের যে মূল হোতা তাদেরকে খুঁজে পাই, তাদেরকে যথাযথ আইনের আওতায় আনা হবে। চাল সিন্ডিকেটের এই মূল হোতার বিরুদ্ধে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জেলায় শতাধিক চেক জালিয়াতি ও প্রতারণার মামলা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে পদ্মা নদী বেষ্টিত ৩ জেলার 11টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ। ঝুঁকি নিয়ে ট্রলারে পারাপারে প্রায়ই ঘটে দুর্ঘটনা, বাধাগ্রস্ত হচ্ছে কৃষি পণ্য পরিবহনও। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের কাছ থেকে আশ্বাস মিললেও দীর্ঘদিনেও সেতু না পেয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের নওপাড়া, চররাত্রা, সরিষার ও চাঁদপুরের হাইমচর ইউনিয়নের চরাঞ্চলের অন্তত 5 জনপদের সাথে মুন্সিগঞ্জ জেলার দিঘিরপাড় প্রান্তের মেলবন্ধন ঘটিয়েছে পদ্মার এই শাখা নদী। ভাঙনপ্রবণ পদ্মার এই দুই প্রান্তের দূরত্ব মাত্র 150 মিটার। শিক্ষা, চিকিৎসা ও চরাঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য পরিবহন সহ এই পথে উভয় প্রান্তের কয়েক লক্ষাধিক মানুষের চলাচল। সেতু না থাকায় ট্রলারই একমাত্র ভরসা। তিনটা জেলার মানুষ আসা যাওয়া করে, এই যে গুদারাতা পার হইতে আছে, লক্ষ লক্ষ মানুষ চলে, কিন্তু এটা ব্রিজ চড়ে নেওয়া হয় না। যে অসুস্থ রোগীগুলো আমাদের আনার সাথে এই জায়গায় এইবার আনতে পারি না। আমরা কোনো উপায় মানুষ, এই যে আপনার সন্ধ্যার সময় 6টার দিকে আসলে আমরা নৌকা পাই না। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের কাছ থেকে আশ্বাস মিললেও দীর্ঘদিনেও সেতু নির্মিত না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। যত মাল সামান্য যত কিছু আছে অনেক টাকার, এই যে অত এলাকা চালা রাখে মানে চড়ায়। আমরা আশ্বাস চাই না চাচা, ব্রিজ দেই আল্লাহ রুম চাই। বহুদিন ধরে দাবি করতেছি, ঠিক আছে দাবি করতেছি, আমরা তো ব্রিজের মাপ খালি নিতেছে কাজ হইতেছে না। সেতু নির্মাণের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন হয়েছে জানালেন উপজেলা সহকারী প্রকৌশলী। আমাদের অবশ্যই পরিকল্পনা রয়েছে, বাস্তবতা নিরীক্ষে ব্রিজ নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট কর্তৃক এক্সপার্ট টিম এসে এটির এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, মরফোলজি এবং হাইড্রোমরফোলজি সম্পন্ন করা হয়েছে। পরবর্তীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি কর্তৃক প্রকল্প চূড়ান্তকরণের মাধ্যমে ব্রিজটি দ্রুতই নির্মাণ হবে মর্মে আশা করছি। সামান্য পানি বাড়লেই এই পথে জীবন ঝুঁকিতে পড়েন চলাচলকারীরা। রাতে ভোগান্তি বেড়ে হয় দ্বিগুণ। উভয় প্রান্তের সংযোগ ঘটাতে একটি মাত্র সেতু নির্মিত হলে দূর হবে ভোগান্তি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পিরোজপুরের নাজিরপুরে 6 কোটি টাকার সেতুতে উঠতে হয় কাঠ বাঁশের সিঁড়ি বেয়ে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, দুর্ভোগে 2 ইউনিয়নের কয়েক হাজার মানুষ। শিগগিরই সেতুর অসম্পূর্ণ কাজ শেষ করার আশ্বাস এলজিডির। গোলাম মোস্তফার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2015 সালের শেষ দিকে কার্গোর ধাক্কায় নাওটানা বাজার সংলগ্ন তালতলা চাঁদকাঠি নদীর উপর নির্মিত সেতুর কিছু অংশ ভেঙে নদীতে পড়ে যায়। পরে 2020 সালের মার্চে 66 মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের অনুমতি পায় সিমরান মায়ান ট্রেড ইন্টারন্যাশনাল নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু 2022 সালের ডিসেম্বরে কাজ শেষ করার কথা থাকলেও এখনও রেলিং এর কিছু অংশ ও দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ শেষ করেনি প্রতিষ্ঠানটি। মালামাল নৌকা ছাড়া পার করা যায় না, মাথায় করে নিয়ে ওঠা যায় না। ঠিকাদার তো পালাই গেছে, ঠিক আর ব্রিজ তো চলতে আছে বহুত দিন ধরে, কিন্তু ব্রিজ তো হচ্ছে না ঠিক মতো। দুই পারের হাজারো মানুষের ভোগান্তি শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবতা ভিন্ন। 10 থেকে 15 ফুট উঁচু ব্রিজে উঠতে নিজেদের উদ্যোগে বাঁশ কাঠের সিঁড়ি বানিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। ইমার্জেন্সি রোগী, ডেলিভারি রোগী এরকম কিছু নেই, আমরা নাজিরপুরে আমরা সময় মতন পৌঁছতে পারতেছি না। এখান থেকে আমাদের যারা বয়স্ক আছে তারা তো উঠতেই পারে না, ধরে উঠাতে হয়। এখান থেকে সবার হাঁটতে অসুবিধা হয়, তারপর এখানে অনেক স্কুল কলেজ আছে, সব স্টুডেন্ট বা সবার তো হাঁটতে সমস্যা হয়। আর এলজিইডি বলছে শিগগিরই সেতুর অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হবে। আমরা অতি শীঘ্রই চেষ্টা করতেছি আমাদের অ্যাপ্রোচের কাজটি যেভাবে হোক ঠিকাদারের সাথে যোগাযোগ পূর্বক তার কোনো প্রতিনিধিকে দিয়ে আমরা এই অ্যাপ্রোচের কাজটি তাড়াতাড়ি সম্পন্ন করার প্রচেষ্টা নিচ্ছি। 2020 সালের 23 মার্চ প্রায় 6 কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের অনুমতি দেয়া হয়।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সকালের সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত একবার নিউজ 24 সকালের সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। গেল আগস্টের পর রোববার ইউক্রেনে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটিতে 2 শিশু সহ অন্তত 10 জন নিহত হয়েছে। হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বহু এলাকা। 120টি ক্ষেপণাস্ত্র ও 90টি ড্রোন দিয়ে হামলা চালায় রুশ বাহিনী। গেল কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনীয়রা তাদের জবুথবু জ্বালানি ব্যবস্থায় এই হামলা হওয়ার আশঙ্কায় ছিল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে ইউক্রেনকে সবুজ সংকেত দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। আবারও উত্তপ্ত ভারতের মণিপুর। অপহৃত নারী শিশুদের হত্যার ঘটনায় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। মন্ত্রী ও বিধায়কের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। জারি করা হয়েছে কারফিউ। রাজ্য সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে মেইতেই জনগোষ্ঠীর সদস্যরা। এদিকে সংকট সমাধানে প্রধানমন্ত্রীকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে বিরোধী দল কংগ্রেস। জ্বলছে ভারতের মণিপুর। অপহৃত নারী শিশুদের হত্যার ঘটনায় এবার 2 জন মন্ত্রী এবং 3 জন বিধায়কের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাসভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন তারা। নিরাপত্তারক্ষীরা কাঁদানে গ্যাস ছুড়ে কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনার পর আইন শৃঙ্খলা রক্ষায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে পশ্চিম জেলা প্রশাসন। বেশ কয়েকটি স্থানে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। শুক্রবার রাতে মণিপুর আসাম সীমান্তে অপহরণ করা 3টি মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ এসব হামলা চালাচ্ছে কুকি জঙ্গিরা। We feel very depressed and it is the most heartbreaking news that to hear the news of the women and child killings. মেতেই গোষ্ঠীর পক্ষ থেকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি তুলছেন তারা। এমন অবস্থায় প্রধানমন্ত্রী মোদীকে সংকট সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে সরকারকে তার দায়ভার নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মাসুদ রানা, নিউজ 24। নিউজ 24 সকালের সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। সড়ক হোক নিরাপদ, নিশ্চিত হোক পথচলা। স্বাগত একবার নিউজ 24 সকালের সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। পেসার তানজিম সাকিবের এগ্রেশন প্রতিপক্ষ বোলারদের বুকে কাঁপন ধরায়। এখনো ড্রেসিং রুমে মিস করেন সাকিব আল হাসানকে। আইপিএলের নিলামে নিজের নাম দেখে উচ্ছ্বসিত তিনি। গ্লোবাল সুপার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে আগামী 20 তারিখে দেশ ছাড়বেন। খেলবেন রংপুর রাইডার্সের প্রতিপক্ষ হিসেবে। নিউজ 24 এর সঙ্গে কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে। সাক্ষাৎকারটি নিয়েছেন সহকর্মী শুভ দেবনাথ।
বোলারদের যেমন এগ্রেশন প্রয়োজন, তানজিদ সাকিব যখন মাঠে নামেন তখন তার এগ্রেশনটা আমরা দেখতে পারি। সেই সাকিবের সঙ্গে আমরা কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। সাকিব, শুরুতে জানতে চাই ইনজুরির সবশেষ আপডেট কি? আলহামদুলিল্লাহ কোনো ডিসকমফোর্ট নাই, আর ইনশাল্লাহ আগামী 2-1 দিনের ভিতরে 100% বোলিং শুরু করব। গ্লোবালের টি-20 টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন, রংপুরের একটা টিম আছে বাংলাদেশের টিম, কিন্তু আপনি অন্য টিমে হয়ে খেলবেন। খেলার সুযোগটা আসলে ইমরান তাহির ভাই আমাকে মেসেজ করে হোয়াটসঅ্যাপে যে সাকিব তুমি কি ফ্রি আছো নাকি, আমাদের এই সময়টাতে গ্লোবাল টি-20 আছে আমাদের এই টিমের হয়ে। তখন আমি শারিন হাফিজ ভাইকে কল করি যে ভাই এরকম একটা অফার আসছে, কি করবো। উনি বললেন যে আমাদের দেশেরও তো অনেকে খেলতে যাবে, তুমি কথা আগাই নাও। আপনি যখন মাঠে নামেন চোখে চোখ রেখে লড়াই করেন, যে প্রতিপক্ষই হোক, এই এগ্রেশন নিয়ে যখন জানতে চাচ্ছিলাম। পেস বোলিং এমন একটা বিষয়, কেউ এটা ন্যাচারালি মানুষের মধ্যে থাকে, কেউ চাইলে কিন্তু পেস বোলার হতে পারবে না। ন্যাচারালি তার মধ্যে ওই ফার্স্ট বা বল জোরে করা একটা প্রবণতা থাকতে হবে। আর এগ্রেশন আমি মনে করি আসলে এটা ন্যাচারাল। কোন প্লেয়ারের সঙ্গে স্লেজিং করতে আপনার কাছে ভালো লাগে? আমার শ্রীলঙ্কার সাথে স্লেজিং করতে সব থেকে ভালো লাগে, কারণ ওরা রিপ্লাই করে। নিউজিল্যান্ডের সাথে একদমই ভালো লাগে না, কারণ ওরা অনেক বেশি ভদ্র। আইপিএলে কোন টিমে খেলতে পারলে নিজেকে ভালো লাগবে? আর নাহিদ রানাকে নিয়ে একটু জানতে চাচ্ছিলাম, আপনাদের পেসারদের সুসময় যাচ্ছে এই বিষয়ে জানতে চাচ্ছিলাম। নাহিদ রানার কথাটাই বলি, ভেরি এক্সাইটিং, মানে খুব দারুণ টেস্টে ভালো বোলিং করতেছে, ওডিআইতে দারুণ বোলিং করছে, আমার খুবই ভালো লাগছে। এক্সপ্রেস পেস, এবং আমি মনে করি যে আমাদের পেস বোলারদের মধ্যে এরকম যদি সবার মধ্যে একটা মানে কি বলবো ভালো একটা কম্পিটিশন আমি বলবো। আইপিএলে যে কোনো দল পারেই ভালো লাগবে, কারণ আইপিএল ওয়ার্ল্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোর মধ্যে একটা বড় একটা ইভেন্ট। আপনার পছন্দের দল কোনটা? কোন দলকে ফলো করেন? ফলো করি না, আমি আরসিবির ফ্যান। ধর্ম দিক থেকে আপনার অনেক জানাশোনা, অনেক কিছু পড়েন, এই যে জানতে চাচ্ছিলাম পরিবার থেকে কত সহযোগিতা পান, আর ধর্ম যদি একজন মানুষ মনোনিবেশ করে তাহলে শান্তি কতটা কাজ করে? যে কোনো মানুষে যদি তার ধর্মটাকে, ইসলামটাকে যদি প্র্যাকটিস করে, তার প্রতি একটা আলাদা প্রশান্তি কাজ করে। এবং আমি যখনই আমি ইসলাম নিয়ে স্টাডি করি বা আমি পড়াশোনার মধ্যে থাকি, আমি নিজেকে অনেক ডিসিপ্লিন ফিল করতে পারি। ড্রেসিং রুমে সাকিব ভাই মিস করেন এখন? জি, অনেক বেশি মিস করি। সাকিব ভাই আসলে আমার ফেভারিট ক্রিকেটার, এবং সাকিব ভাই থাকলে একটা অন্যরকম কনফিডেন্স সবার মধ্যে কাজ করে। তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন, তার ব্যক্তিগত জীবনে কিছুটা খোলাসা করলেন। শুভদেব নাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর জবাবদিহিতা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তার 100 দিনের কার্যক্রমের মূল্যায়ন করবে দেশের মানুষ। সচিবালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই বলেন ক্রীড়া উপদেষ্টা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 100 দিনে ক্রীড়াক্ষেত্রে এসেছে ব্যাপক পরিবর্তন। নির্বাচনের মাধ্যমে বাফুফে গঠন করেছে নতুন কমিটি, রদবদল হয়েছে বিসিবিতেও। ফেডারেশনগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে 9 ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, বাকিগুলো আছে প্রক্রিয়াধীন। সারা দেশে ক্রীড়ার মান উন্নয়নে আরো নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে সরকার। 100 দিনে কতটা এগিয়েছে দেশের ক্রীড়া অঙ্গন, এমন প্রশ্নে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানালেন, নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে কাজ করে গেছেন তারা। আমরা তো বলে থাকি যে ক্রীড়ার ক্ষেত্রে হোক কিংবা সরকারি বিভিন্ন জায়গায় জবাবদিহিতা আমরা নিশ্চিত করব, কিন্তু আমরা কার কাছে জবাবদিহি দিতে বাধ্য? আমরা জনগণের কাছে জবাবদিহি দিতে বাধ্য। এবং সেই জায়গা থেকে 100 দিনের কাজের রিপোর্টটা আমরা প্রকাশ করলাম। কতটুকু ভালো করতে পেরেছি, কতটুকু করতে পারিনি, সেটার মূল্যায়নটা জনগণের। যদি স্পোর্টসে পলিটিসাইজ না করা হতো, বিসিবিতে পলিটিক্যাল লোকজন না থাকতো, তাহলে দেশে একটা পরিবর্তন হলেও বিসিবি তার মতোই থাকতে পারতো, ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারতো। ফেডারেশনগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি। প্রতিটি ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যে বলেছি যে প্রতি বছর তাদেরকে একটা প্রোগ্রেস রিপোর্ট, তারা কি কি কাজ করেছেন এবং অডিট রিপোর্টটা আমাদের জাতীয় ক্রীড়া পরিষদে যেন সাবমিট করে। সার্চ কমিটি সহ এই ফেডারেশনগুলোর কার্যক্রমে গতিশীলতা আনয়নের জন্য, আরো সক্রিয় করার জন্য খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাডহক কমিটিগুলো আমরা দিয়ে দিতে চাচ্ছি। এসএ গেমস আয়োজনের প্রস্তাব পেলে ভেবে দেখবেন বলেও জানান উপদেষ্টা। যদি আমাদের সুযোগ থাকে আমরা অবশ্যই সেই সুযোগ নেওয়ার চেষ্টা করব, কিন্তু যেহেতু এখনো আমাদের ওই ধরনের কোনো অ্যাপ্রোচ কিংবা আলোচনা হয়নি, তাই এখনই কিছু বলতে পারছি না। এছাড়া ঢাকা স্টেডিয়ামের দোকান বরাদ্দ নিয়ে যে দুর্নীতি চলছিল তার সমাধানের কাজ এগিয়ে চলছে বলেও উপদেষ্টা জানান। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। শিগগিরই নারী ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত আসবে, প্রত্যাশা বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের।
সাফজয়ী নারী দলকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। আয়োজনে অধিনায়ক সাবিনা খাতুন বলেন, এমন আয়োজন মাঠে ভালো পারফর্ম করতে উৎসাহিত করবে। সাফে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশের নারীরা। সাফ জয়ের পর থেকেই একের পর এক সংবর্ধনা পেয়ে যাচ্ছেন সাবিনা ঋতুপর্ণারা। তারই ধারাবাহিকতায় বাফুফে ভবনে নারী ফুটবলারদের সংবর্ধনা দিল একটি বেসরকারি প্রতিষ্ঠান। অধিনায়ক সাবিনা খাতুন বললেন, সাফে সাফল্য অর্জনের পর যে সম্মান পাচ্ছেন তার প্রতিফলন আবারও মাঠে ঘটাতে চান। সময় মেয়েদের ফুটবলের পাশেই ছিল এবং এটা অবশ্যই আমি মনে করি যে মেয়েদেরকে অনুপ্রাণিত করে এবং আমরা যখন সাফল্য নিয়ে আসি সবাই যখন এভাবে উৎসাহিত করে আমার মনে হয় যে এটা মেয়েদের জন্য অনেক মোটিভেশন হিসেবে কাজ করে এবং কাজ করার আগ্রহ বাড়িয়ে দেয়। ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানালেন, নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করতে চায় বাফুফে। আমরা গতবার ফ্র্যাঞ্চাইজি লিগটা করতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে, সেখানে বলবো যে স্পন্সর জটিলতা অনেক বেশি ছিল। তো আমরা আশা করি যেহেতু ফাহাদ ভাই এখন আমাদের ইন হাউস আছেন, স্কোতে আছেন, আমি ফাহাদ ভাইয়ের সাথে অলরেডি এটা নিয়ে কথা বলেছি। আমরা আগামী বছর আশা করতেছি যে আমরা ফ্র্যাঞ্চাইজি লিগটা করব। একইভাবে লিগের যাতে আমাদের বড় টিমগুলো পার্টিসিপেট করে সেটার জন্য আমার অবশ্যই চেষ্টা সবসময় ছিল, এখনো থাকবে। দেশসেরা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি সাফজয়ী নারীদের একটি করে ফ্রিজ উপহার দিয়েছে। শুভদেবনাথ, নিউজ 24 ঢাকা। আর এই ছিল নিউজ 24 সকালের সংবাদে। আরো সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।